নমস্কার প্রত্যেকে। আমি সমিত দাস। তো আজকে দেখো তোমাদের শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি তোমরা প্রত্যেকে জানো যে টিচিং প্রফেশনে বা টিচিং পরীক্ষায় এই শিশু মনস্তত্ত্ব বা সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। শুধু গুরুত্বপূর্ণ অংশ বলবো না, তোমরা রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে 2022 বলো, 2023 বলো, বা এই যে কিছুদিন আগে স্পেশাল যে টেট পরীক্ষা হলো, যারা স্পেশাল ডিএলএড করেছে তাদের উপরে সেসব ক্যান্ডিডেটদের নিয়ে যে স্পেশাল যে টেট পরীক্ষা হলো তোমরা জানো, সেখানে কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে কিন্তু চাইল্ড সাইকোলজি। ঠিক আছে, এবং শুধু বড় ভূমিকা আমি বলবো না, যেখানে 150 নম্বরের মধ্যে প্রায় সব মিলিয়ে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রায় 65 থেকে 70 নম্বরে কিন্তু এই বিষয়টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাই তোমাদের এটা বলা বাহুল্য যে যারা সাইকোলজিতে মানে উইক বা যাদের সাইকোলজি ভয় লাগে, তাদের পক্ষে কিন্তু নাম্বার তোলা বা স্কোর করা বা বলা যেতে পারে পাস করাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এটা কোনো বলতে দ্বিধা নেই যে যাদের সাইকোলজি পেডাগজিতে স্ট্রং জোন আছে বা যারা সাইকোলজি খুব ভালো পারে, কনসেপ্ট ক্লিয়ার, তাদের পক্ষে কিন্তু পাস করাটা খুব সহজ হয়ে যাবে বা বলা যেতে পারে তাদের পক্ষে কিন্তু পাস করাটা পুরো জলভাত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের যেটা করাবো দেখো, সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি পেডাগজি প্রত্যেকটা টপিক একদম প্রথম থেকে শেষ অবধি ধরে ধরে কনসেপচুয়ালি তোমাদের ক্লিয়ার করাবো, এবং পরীক্ষার পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো পরীক্ষায় এসেছিল, সেগুলো পুরোটাই কমপ্লিট করাবো। ঠিক আছে, তো চাইল্ড সাইকোলজি এই আমার ক্লাস দেখার পর আমি আশা করছি যে তোমাদের আর কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো কিছু পড়তে হবে না, শুধুমাত্র ক্লাসটা দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের এখানে কিন্তু পুরো বিষয়টা কনসেপচুয়াল ট্রিক্স সহ, ঠিক আছে, পরীক্ষায় কিরকম প্রশ্ন এসেছিল, কিরকম প্রশ্ন আসতে পারে, পিওয়াইকিউতে কিভাবে প্রশ্ন এসেছিল, কোন কোন টপিক থেকে কোন কোন শব্দ দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, টোটালটা কিন্তু আমি তোমাদের আলোচনা করব। তো এই ক্লাসটা দেখার পরে বা আমার ক্লাসটা করার পর কিন্তু আর কোনো রকম ভাবে ক্লাস করার তোমাদের প্রয়োজন হবে না। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে তোমাদের প্রথম যে ক্লাসটা, তোমরা জানো যে সাইকোলজির একদম প্রথম যে ক্লাস সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি আমরা আজকে ক্লাসটা করব, এবং ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি থেকে যত রকম প্রশ্ন হতে পারে বা এই টপিকটা কিন্তু আমি তোমাদের ডিটেলস আজকে করাবো। এই টপিকটা করার পর কিন্তু তোমাদের সেকেন্ড আর কোনো কিছু এই সংক্রান্ত কোনো ক্লাস করার দরকার হবে না। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, এখানে প্রথম যেটা দেওয়া আছে, দেখো ইন্ট্রোডাকশন অফ সাইকোলজিতে প্রথম যেটা পয়েন্ট তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এই যে সাইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেন। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনফরমেটিভ প্রশ্ন, যে সাইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করে। তো এখানে আমরা মনে রাখবো যে রুডলফ গকেল। ঠিক আছে, রুডলফ গকেল ইনি সাইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, তো এবার দেখো এই সাইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন কে? রুডলফ গকেল। ঠিক আছে, এবং দেখো এবার আমাদের একটা প্রশ্ন, এই প্রসঙ্গে একটা মনে রাখা দরকার যে সাইকোলজি যে বিষয়টা বা শিশু মনস্তত্ত্ব বা মনোবিজ্ঞান যে বিষয়টা, এটা কিন্তু আগে ফিলোসফি বা দর্শনের মধ্যে ছিল, মানে আলাদা করে কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে কোনো বিষয় ছিল না। যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমাদের ফিলোসফি বা দর্শনের মধ্যেই পড়ানো হতো। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম না, সাইকোলজি বিষয়টা কিন্তু আমাদের আগে ফিলোসফি বা দর্শনের মধ্যেই একসঙ্গে ছিল, আলাদা করে কিন্তু কোনো সাবজেক্ট ছিল না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আর একটা বিষয় মনে রাখতে হবে, এই সাইকোলজি বিষয়টাকে দর্শন থেকে আলাদা করেছে, দর্শন সাবজেক্ট থেকে আলাদা করেছে কে? আমাদের অ্যারিস্টটল। এটা মনে রাখবে। তাহলে কি বললাম না, সাইকোলজি সাবজেক্টটাকে আলাদা করে সাবজেক্ট হিসাবে মান্যতা দিয়েছেন কে? অ্যারিস্টটল। ঠিক আছে, তো এটা এটা মাথায় রেখো। তো এবার দেখো কি বললাম না, এই যে সাইকোলজি যে শব্দটা, এই শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে এই সাইকোলজি শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে। দুটো গ্রিক ওয়ার্ড কি কি? একটা দেখো সাইকি, ভালো করে উচ্চারণটা মনে রাখবে, সাইকি, সাইকি। ঠিক আছে, আর একটা কি দেখো, লোগোস, সাইকি এবং লোগোস। তাহলে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে সাইকোলজি শব্দটা দুটো গ্রিক ওয়ার্ড থেকে উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে সাইকি, একটা হচ্ছে লোগোস। ঠিক আছে, এবার দেখো এই সাইকি মানে কি। দেখো লেখা আছে সাইকি মানে হচ্ছে সোল বা আত্মা। সাইকি মানে কি? সাইকি মানে হচ্ছে সোল বা আত্মা। এবং দেখো লোগোস মানে কি? লোগোস মানে সায়েন্স বা বিজ্ঞান। ঠিক আছে, সাইকি মানে কি বললাম? সাইকি মানে সোল বা আত্মা, এবং লোগোস মানে কি বললাম? লোগোস মানে বললাম সায়েন্স বা বিজ্ঞান। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজেই সাইকোলজির একটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? দেখো, সাইকোলজি শব্দটা উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ সাইকি এবং লোগোস থেকে। সাইকি মানে সোল, লোগোস মানে বিজ্ঞান, তাই তো? তাহলে আত্মার বিজ্ঞান, তাই তো, আত্মার বিজ্ঞান। তাহলে এখান থেকে আমরা সাইকোলজির প্রথম যে সংজ্ঞাটা পাচ্ছি, যে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ সাইকোলজি, একদম প্রথমে সাইকোলজি মানে কি ছিল, তোমরা কি বলবে? না সাইকোলজি মানে ছিল
সায়েন্স অফ সোল, সায়েন্স অফ সোল মানে আত্মার বিজ্ঞান, সায়েন্স অফ সোল বা আত্মার বিজ্ঞান, এটা কিন্তু প্রথমে ছিল। আচ্ছা এবার দেখো সাইকোলজিকে আত্মার বিজ্ঞান কে বলেছেন, সাইকোলজিকে আত্মার বিজ্ঞান কথাটা কে বলেছেন, দেখো প্লেটো ও অ্যারিস্টটল, প্লেটো এবং অ্যারিস্টটল, ঠিক আছে, এই দুজনেই কিন্তু বলেছেন। এর পাশাপাশি ডেকার্ট বলে একজন আছেন, তিনিও কিন্তু বলেছেন। তো যেটা এটা খুব একটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, তো এটা মনে রাখবে। তাহলে কি বললাম না, সাইকোলজিকে সায়েন্স অফ সোল বা আত্মার বিজ্ঞান কথাটা কে বলেছেন, এটা বলেছেন প্লেটো এবং অ্যারিস্টটল, ঠিক আছে। এই প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলবো, এই অ্যারিস্টটলের একটা বিখ্যাত গ্রন্থ আছে, অ্যারিস্টটলের একটা বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থে তিনি এই কথাটা বলেছেন। গ্রন্থটার নাম কি? গ্রন্থটার নাম হচ্ছে ডি অ্যানিমা, ডি অ্যানিমা, ঠিক আছে। ডি অ্যানিমা গ্রন্থে, ডি অ্যানিমা গ্রন্থে তিনি কিন্তু সাইকোলজিকে বলেছেন সায়েন্স অফ সোল বা আত্মার বিজ্ঞান, ঠিক আছে। এবার দেখো তাহলে সাইকোলজি মানে এই যে আত্মার বিজ্ঞান। এবার দেখো ভালো করে বোঝো, আত্মাকে কিন্তু আমরা কি করতে পারি না, আমরা দেখতে পারি না, আত্মাকে আমরা কিন্তু দেখতে পারি না, তাই তো। দেখতে যেহেতু পারি না, বা আত্মার কিন্তু অস্তিত্ব নিয়ে একটা দ্বিধা আছে, তাই তো। আত্মার অস্তিত্ব আমরা বলতে পারি না যে আত্মার অস্তিত্ব আছে। সেই জন্য কিন্তু এই সংজ্ঞাটা পরবর্তীকালে চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় বললাম, কারণ আত্মাকে কিন্তু আমরা দেখতে পাই না, তাই তো, আমরা বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারি না। তাই জন্য এই সংজ্ঞাটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে কি হয়, চেঞ্জ হয়ে হয় দ্য মাইন্ড অফ সায়েন্স। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে ছিল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, মানে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান। কে বলেছেন? প্লেটো এবং অ্যারিস্টটল বলেছেন, বললাম। পরবর্তীকালে এই সংজ্ঞাটা চেঞ্জ হয়ে হয় সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, মানে মনের বিজ্ঞান। দেখো মনের বিজ্ঞান, সাইকোলজি কি? মনের বিজ্ঞান, ঠিক আছে। এবার দেখো এই যে সাইকোলজিকে মনের বিজ্ঞান কে বলেছেন, সাইকোলজিকে মনের বিজ্ঞান বলেছেন দেখো উইলিয়াম জেমস ও পম্পোনাজ্জি। খুব ভালো করে নাম দুটো মনে রাখবে, উইলিয়াম জেমস এবং দেখো পম্পোনাজ্জি। হ্যাঁ, এই পম্পোনাজ্জি এবং উইলিয়াম জেমস এই দুজন কিন্তু বলেছেন না যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, মানে মনের বিজ্ঞান, ঠিক আছে। এবার দেখো আমরা যেভাবে আত্মাকে আমরা স্বীকার করি না, ঠিক একইভাবে কিন্তু আমরা মনকেও এই একই অর্থে স্বীকার করতে পারবো না। কেন পারবো না? কারণ মনকে কিন্তু দেখো দেখা যায় না, মনকে অনুভব করা যায় না, তাই তো। তাই মনকে কিন্তু আমরা একই অর্থে কিন্তু আমরা মনকেও কখনোই আমরা স্বীকার করতে পারবো না। তাহলে এখান থেকেও কিন্তু পরবর্তীকালে আমরা সংজ্ঞাটা একটু চেঞ্জ করে নেবো। কেন চেঞ্জ করবো বললাম, কারণ মনকেও কিন্তু আমরা সেই অর্থে আমরা দেখতে পাই না, তাই না, আমরা বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না। তাহলে এখান থেকে আমরা পরবর্তীকালে যে সংজ্ঞাটা এলাম সেটা হচ্ছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস, কনসাসনেস মানে চেতনার বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস মানে চেতনার বিজ্ঞান। তাহলে প্রথমে আমরা কি পড়লাম, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। দ্বিতীয়ত আমরা কি পড়লাম, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। তৃতীয় আমরা কি পড়লাম, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস মানে চেতনার বিজ্ঞান। এবার দেখো এই সাইকোলজিকে চেতনার বিজ্ঞান কথাটা কে বলেছেন, চেতনার বিজ্ঞান কথাটা বলেছেন দেখো উইলহেলম উন্ড এবং টিচেনার। এই দুটো নাম কিন্তু ভীষণ ভালো করে মনে রাখবে, বিশেষত তোমরা প্রথম নামটা কিন্তু ভীষণ ভালো করে মনে রাখবে। নামটা কি? দেখো উইলহেলম উন্ড, উইলহেলম উন্ড। তো এবার দেখো এই যে উইলহেলম উন্ড, এই যে উইলহেলম উন্ড, ইনি কেন বিখ্যাত, ইনি কেন বিখ্যাত, বা এনার নামটা আমরা কেন পড়বো, ঠিক আছে। খেয়াল করে দেখো এই যে উইলহেলম উন্ড, এনার নামটা আমরা পড়বো এই কারণে, উইলহেলম উন্ড হচ্ছেন সেই ব্যক্তি, উইলহেলম উন্ড হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেন। এক্সপেরিমেন্টাল ল্যাব মানে কি? দেখো আমরা জানি ল্যাবে কি হয়, ল্যাবে পরীক্ষা নিরীক্ষা হয়, তাই না, ল্যাবে গবেষণা হয়, পরীক্ষা নিরীক্ষা হয়। তার মানে এই সাইকোলজি সাবজেক্টটাকে নিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন কে? উইলহেলম উন্ড, ঠিক আছে। এই কারণে মনে রাখবে উইলহেলম উন্ডকে বলা হয় ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, মানে ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি। তাহলে কাকে বলা হয়? উইলহেলম উন্ডকে, ঠিক আছে। কি বললাম? উনি একটা এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন, মানে সাইকোলজিটাকে নিয়ে গবেষণা করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য উনি কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন। কোথায় তৈরি করেছিলেন? দেখো জার্মানির লিপজিগ শহরে, জার্মানির লিপজিগ শহরে 1879 সালে। খুব ভালো করে মনে রাখবে, জার্মানির লিপজিগ শহরে 1879 সালে তিনি কিন্তু একটা সাইকোলজিক্যাল ল্যাব তৈরি করেছিলেন, এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে প্রথম এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন কে, উত্তর হবে উইলহেলম উন্ড। উত্তর কি হবে? উইলহেলম উন্ড, ঠিক আছে। কত সালে? 1879-এ। দেখো 1879 সালে কোথায়? জার্মানির লিপজিগ শহরে। এবার তোমাকে যদি প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে করে যে প্রথম ভারতবর্ষে এই ধরনের ল্যাব কে তৈরি করেছিলেন, প্রথম ভারতবর্ষে এই ধরনের এক্সপেরিমেন্টাল ল্যাব কে তৈরি করেছিলেন? দেখো উত্তর হচ্ছে এন সেনগুপ্ত, মানে নরেন্দ্রনাথ সেনগুপ্ত। নরেন্দ্রনাথ সেনগুপ্ত মনে রাখবে 1916 সালে, 1916 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে
1916 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই নরেন্দ্রনাথ সেনগুপ্ত ইনি কিন্তু প্রথম এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন কি জন্য, না সাইকোলজি নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য। তাহলে তোমাকে এখান থেকে যদি প্রশ্ন ঘুরিয়ে করে যে ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি, ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি কাকে বলা হয়, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ সেনগুপ্ত। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা প্রথম পেলাম সায়েন্স অফ সোল, সেকেন্ড পেলাম সায়েন্স অফ মাইন্ড, থার্ড পেলাম সায়েন্স অফ কনসাসনেস, এবং লাস্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে সায়েন্স অফ বিহেভিয়ার। লাস্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে সায়েন্স অফ বিহেভিয়ার, মানে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান বা ব্যবহারের বিজ্ঞান। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটা কিন্তু মনে রাখবে যে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। এই কথাটা কে বলেছেন, এই কথাটা বলেছেন আমাদের ওয়াটসন, মনোবিদ ওয়াটসন। ঠিক আছে, মনোবিদ ওয়াটসন বলেছেন না সাইকোলজি হচ্ছে আচরণের বিজ্ঞান। ঠিক আছে, এবার বিষয়টা একটা জিনিস বলি, একটু খেয়াল করে দেখো, একটু মনে রেখো। সেটা হচ্ছে যে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এখন এই সময় দাঁড়িয়ে হোয়াট ইজ সাইকোলজি, এই 2026 সালে দাঁড়িয়ে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ সাইকোলজি, তুমি কিন্তু কখনোই উত্তর দেবে না যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল, বা তুমি এটাও উত্তর দেবে না সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, বা তুমি এটাও উত্তর দেবে না সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস। তোমাকে উত্তর দিতে হবে যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। তার মানে এই সময় দাঁড়িয়ে মনোবিজ্ঞান বলতে কিন্তু আমরা অবশ্যই আচরণের বিজ্ঞানকে বোঝাই। তো এরপর দেখো, এরপর পরের যে বিষয়টা ভালো করে দেখবে সেটা হচ্ছে যে আমি তোমাদের একটু আগে কিন্তু বললাম যে প্রথমে কিন্তু সাইকোলজি মানে ধরা হয়েছিল সায়েন্স অফ সোল, তারপরে ওটাকে চেঞ্জ হয়ে করা হয়েছিল সায়েন্স অফ মাইন্ড, এবং তারপরে ওটাকে চেঞ্জ করে করা হয়েছিল সায়েন্স অফ কনসাসনেস, এবং এখন যে সংজ্ঞাটা সেটা হচ্ছে সায়েন্স অফ বিহেভিয়ার। ঠিক আছে, তো এই যে চারটে স্টেপ, সোল, মাইন্ড, কনসাসনেস এবং বিহেভিয়ার, এই চারটে বিষয়কে কেন্দ্র করে তোমাদের কিন্তু আরেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা আসতে পারে আরেকটা বিষয়। তো দেখো বিষয়টা কি দেখো না, সাইকোলজি ফার্স্ট লস্ট ইটস সোল, দেন ইটস মাইন্ড, and then it lost its consciousness, it still has behavior of a kind। মানে দেখো আমি তোমাদের যে বিষয়টা বললাম যে সাইকোলজি প্রথমে, এখানে যেটা লেখা আছে সাইকোলজি প্রথমে আত্মাকে হারিয়েছে, তারপর মনকে হারিয়েছে, তারপর কনসাসনেসকে হারিয়েছে, এখন সাইকোলজি মানে কিন্তু সায়েন্স অফ বিহেভিয়ার। ঠিক আছে, তো এই বিষয়টা দেখো এখানে লেখা আছে ফার্স্ট লস্ট ইটস সোল, তারপর কি মাইন্ড, তারপর কি কনসাসনেস, তাই তো, ইট স্টিল হ্যাজ বিহেভিয়ার অফ এ কাইন্ড। এখন কিন্তু সাইকোলজি মানে কি, সায়েন্স অফ বিহেভিয়ার। এই কথাটা কে বলেছে, এই কথাটা বলেছেন মনোবিদ উডওয়ার্ড। খুব ভালো করে মনে রাখবে, মনোবিদ উডওয়ার্ড এই কথাটা কিন্তু বলেছেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এবার দেখো, এবার আমরা কিছু কিছু কয়েকটা পয়েন্ট একটু দেখে নেবো। তো দেখো প্রথম যে পয়েন্টটা দেখো, ফাদার অফ সাইকোলজি। ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয় না, ফাদার অফ সাইকোলজি বলা হয় দেখো উইলহেলম উনকে। উইলহেলম উনকে ফাদার অফ সাইকোলজি বলা হয়। এই উইলহেলম উন হচ্ছে তিনি যিনি কিন্তু ফার্স্ট এক্সপেরিমেন্টাল ল্যাব তৈরি করেছিলেন 1879-এ জার্মানির লিপজিগ শহরে। ঠিক আছে, সেই কারণে কিন্তু ওনাকে আর কি বলা হয়, ওনাকে বলা হয় ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি বলা হয়, এক্সপেরিমেন্টাল সাইকোলজিস্ট বলা হয়, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি বলা হয় কাকে, সেটা হচ্ছে উইলহেলম উনকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি কাকে বলা হয়। ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি মানে শিক্ষা মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়, শিক্ষা মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়, দেখো সেটা হচ্ছে থর্নডাইক। থর্নডাইককে বলা হয় শিক্ষা মনোবিজ্ঞানের জনক। ঠিক আছে, আমি তোমাদের করাবো থর্নডাইক, আমি যখন তোমাদের লার্নিং থিওরি করাবো, কারণ থর্নডাইকের একটা বিখ্যাত থিওরি হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। আমি তোমাদের করাবো ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব। এটা যখন তোমাদের করাবো তখন আমি তোমাদের এটা ডিটেলসে বলবো। তো আমরা এখানে মনে রাখবো এটা যে থর্নডাইককে বলা হয় ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে ফাদার অফ আমেরিকান সাইকোলজি, মানে আমেরিকান যে মনোবিজ্ঞান তার জনককে, তার জনক হচ্ছে উইলিয়াম জেমস। উইলিয়াম জেমসকে বলা হয় আমেরিকান মনোবিজ্ঞানের জনক। ঠিক আছে, তো এই গেল তোমাদের ইন্ট্রোডাকশন অফ সাইকোলজির একদম ডিটেলসে পার্ট। আশা করছি তোমরা এই ক্লাসটা করলে তোমাদের, আশা করি আপকামিং যে পরীক্ষা তোমাদের সামনে আছে বা আসছে, এই পরীক্ষা থেকে ওই পরীক্ষায় তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না। ঠিক আছে, তো অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা তোমাদের ইতিবাচক যে বক্তব্য সেটা কিন্তু অবশ্যই জানাবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও এবং শেয়ার করে পাশে থেকো। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ আছে এবং পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু অবশ্যই সাপোর্ট করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।